প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। না না, কখনো না। ওই হতভাগাটা এ বাড়ির ভেতরে ঢুকবে না, এই আমি শেষবার বলে দিলাম। আমার কথার যদি একটুও নড়চড় হয় তাহলে আমি কি করতে পারি তা তোমাদের ভালো করে জানা আছে। যার ধম্ম খুইয়ে আবার বাড়ি ফেরা হলো। শোনো শোনো শোনো, ওকে যে থাকতে দিয়েছি এই ঢের। ওর ছায়া যদি আমার গায়ে পড়েছে তাহলে করো কি? তোমার এই কথাগুলো যদি একবার ছেলেটার কানে যায়, ও কত কষ্ট পাবে বলো তো। ও তো আমাদেরও ছেলে, বলো। হ্যাঁ, ছেলে ছেলে নিয়ে আদিক্ষেতা। এখনো তোমার চোখ ফোটেনি দেখছি। ওই ছেলেই আমাদের সকলকে একদিন নরকে পাঠাবে, দেখে নিও। এই তোমাকে বলে গেলাম। কেষ্টা, এই কেষ্টা। আগে বাবু। চল চল, ছাতিটা নে, কাছারি যেতে হবে। চলুন। বাইরে বড্ড রোদ। একটা দিনও যদি একটু শান্তিতে কাজে বেরোতে পারি। না ধরে এটাকে সংসার বলে? সংসার তো নয়। দুর্গা দুর্গা, মা গো মা, রক্ষে করো মা, রক্ষে করো। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বউচুরি অবলম্বনে আজকের গল্প ফিরে পাওয়া। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প ফিরে পাওয়া। কে ওখানে? ভাড়ার দিকে কে গেল? দাঁড়াও দাঁড়াও বলছি। আরে এ কি, ছোট বৌমা তুমি এখানে? কাঁদছো কেন মা? আরে কি কি হয়েছে মা, বলো। আচ্ছা আচ্ছা, দেখি দেখি মুখখানা দেখি। তোমার শ্বশুর মশাইয়ের কথা শুনতে পেয়েছো বুঝি? আরে ও কথা কি কোনো মানুষ সত্যি করে বলতে পারে নাকি? ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মা। সে কি? কাকে? হ্যাঁ, খোকাকে? খোকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ও মা গো, সে কি? কে বললে? ঠাকুরজি, ঘর বার সব খুঁজেছে, কোথাও নেই। মা গো, কি হলো গো? হে রাধা মাধব, হে নারায়ণ, হে কি হলো ঠাকুর? ওরে ও হরিমতি, আর একটু ভালো করে দেখ না মা। আমার খোকা, আমার অনাথ। আমি তখনই বলেছিলাম এবার একটা কুরুক্ষেত্র বাঁধবে আমার সংসারে। তা কেউ শুনলে তো? আমি এখন কোথায় যাই, কোথায় খুঁজি আমি? খোকা, ও খোকা, খোকা, কোথায় গেলি বাবু আমার? বর্ধমান জেলার একটা ছোট্ট পল্লী গ্রাম হলো মহামায়া। যে সময়ের কথা বলছি সেই সময়ে বর্ধমান স্টেশন থেকে এই গ্রাম ছিল কমপক্ষে 20 মাইল দূরে। আর এই গ্রামের সব থেকে কাছের পোস্ট অফিসটা ছিল অন্তত 5 মাইল দূরে। একেবারে গণ্ডগ্রাম বলতে যা বোঝায়, এই মহামায়া গ্রামটা ছিল একদম সেই রকম। গ্রামের নামটা বড় অদ্ভুত না? আসলে গ্রামের একেবারে মাঝখানে দেবী মহামায়ার একটা মন্দির ছিল। পোড়া ইটের ভাঙাচোরা মন্দিরটা যে কবেকার তা কেউ জানত না।
তবে সে মন্দিরের দেবী নাকি বড় জাগ্রত। মহামায়া মন্দিরের জন্যই মুখে মুখে গ্রামটার নামও মহামায়া হয়ে দাঁড়িয়েছিল। গ্রামটা ছোট ঠিকই, তবে সেই গ্রামের জমিদার বিধুভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের দাপট কিন্তু কম ছিল না। গ্রামে গরু থাকলেও বাঘ নেই বলে রক্ষে, নইলে বাঘ আর গরুকে নাকি এক ঘাটে তিনি জল খাইয়ে দেখিয়ে দিতেন। এই জমিদার মশাইয়ের মেজ ছেলে হল অনাথ শরণ। ছেলেটি বয়সে এখনো বেশ তরুণ। তার বাবা অবশ্য রাগ করে বলেন যে ছেলে নাকি এখনো শৈশব বেরোয়নি, তবে অতটাও ঠিক নয়। অনাথের বয়স সেই 23-24 বছর হবে। দেখতে শুনতে বেশ ভালোই, ছিপছিপে দোহারা চেহারা, রংটা গৌরকান্তি না হলেও মোটের ওপর সে ফর্সা। পড়াশোনাতেও মাথাটা বেশ ভালো, আর তাই বড় ছেলের মতো তাকে জমিদারির কাজে না বসিয়ে লেখাপড়া করতে কলকাতা শহরে পাঠিয়েছিলেন বিধুভূষণ। তার জন্য খরচপাতিও মন্দ হয় না তার, কিন্তু বিধুভূষণ সেসবের তোয়াক্কাও করেন না। তিনি শুধু চান ছেলেটা যেন একটু মানুষের মতো মানুষ হয়ে ওঠে। আসলে এই কলকাতায় পাঠানোটাই তার কাল হয়েছে। মনে মনে এই কারণেই আজকাল নিজেকে গালমন্দও করেন বিধুভূষণ। আসলে সেদিন গিন্নি অমন করে জবরদস্তি করেছিল বলেই না তিনি বাধ্য হয়েছিলেন। অশিক্ষিত মেয়ে মানুষের কথা শুনলে ঠিক এটাই হয়, মনে মনে বলেন বিধুভূষণ। তিতি বিরক্ত জমিদার মশাই সেদিনটা আজও ভোলেননি। আমার খোকাকে দেখো ঠাকুর, আমার সংসারটা দেখো, রক্ষা করো। তা হ্যাঁ গা, পলাশপুরের নপদ চাটুর্যের ওই গোবর গণেশ ছেলেটা অবধি পড়ালেখা করতে শহরে চলে গেল, আর আমাদের খোকা ফি বচ্চর জলপানি পেয়ে ছেলেটা আমার পাশ করলো, আর তাকে তুমি শহরে পাঠাবে না? তুমি কেমন বাবা গো? জমিদারির টাকায় শুধু নিজের তোষাখানা ভরবে? আমার অমন বুদ্ধিমান ছেলেটাকে একটা ভালো দেখে উকিল ব্যারিস্টার বানাবে না? কি গো বলো? তুমি খুব ভালো করেই জানো জমিদারির টাকা নিয়ে আমি মোটেও নয়ছয় করি না। হ্যাঁ, তোমার ছেলের মাথা খুব পরিষ্কার ঠিকই, কিন্তু আসল কথা কি জানো গিন্নি, শহরে মানে ওই কলকাতায় গেলেই মাথাগুলো আজকাল সব ঝাঁঝরা হয়ে যায়। বেম্ভদত্তির নাম শুনেছ? একবার যদি সেই বেম্ভদত্তি কারো ঘাড়ে চেপে বসেছে, তাহলে তার ইহকালও গেল, পরকালও গেল। রাম 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 রাম, এই ভোর সন্ধেবেলায় ওসব কি অলক্ষণে কথা বলছো তুমি, বলো তো? না গো গিন্নি, অলক্ষণে নয়, গোটা শহর জুড়ে এই বেম্ভদত্তিরা ডালপালা মেলে একেবারে জাঁকিয়ে বসেছে। তোমার ছেলের মতন এমন কচি কাঁচা মাথাগুলো পেলে একেবারে চিবিয়ে খাবে। বালাই ষাট, তুমি যে কি বলো না, কিছুই বুঝতে পারি না। পারবে পারবে, যখন দেখবে তোমার ছেলে টেরি বাগিয়ে শীষ দিয়ে গান করছে, রাধা মাধবের মন্দিরের দিকে ভুলেও ঘেঁষছে না, বিয়ের কথায় তুর্কি লাফ দিয়ে পালিয়ে যাচ্ছে, তোমার কীর্তন শুনে কানে আঙুল দিচ্ছে, কিংবা জাহাজ ধরে একেবারে সোজা গিয়ে সেই সাহেবদের দেশে বাসা খুঁজে বেড়াচ্ছে, শহরের বেম্ভদত্তির ঠেলাটা তখন টের পাবে গিন্নি। নফর চাটুর্যে যেমন এখন মাথা চাপড়াচ্ছে, তোমাকেও না তেমন করে। রাধা মাধব, ছি 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 ছি, তোমার যত অলক্ষণে কথা। আমার খোকাকে আমি জানি না বুঝি? সে রাধা মাধবের চন্নামের তো না খেয়ে কিচ্ছুটি মুখে তোলে না। হ্যাঁ, আর তাকে নিয়ে তুমি এত বড় বড় কথা বলছো, তোমার মুখে আটকালো না? হ্যাঁ, শোনো, আমার খোকা অমন নয় গো। এই আসছে ফাল্গুনে ওর একটা বিয়ে দিয়ে দাও। লক্ষ্মীমন্ত একটা টুকটুকে বউ ঘরে নিয়ে এসো, দেখবে ঘরে বউ থাকলে ওর মতিগতি অন্য কোনো দিকে যাবে না। এই আমি তোমাকে বলে দিলুম, তখন ওকে তুমি নিশ্চিন্তে শহরে পাঠিও। 2-3টে পাশ দিয়ে এলে আমিও তো গুমর দেখাতে পারবো নাকি? দেখো কি হয়। তবে গুমর দেখানোর আগে বরং মেয়ে দেখো, সেটাই কাজের কাজ হবে। জমিদার মশাই কথাটা কিছু ভুল বলেননি।
কলকাতা শহরের অনেকটাই তখন ব্রহ্মদত্তী মানে ব্রাহ্ম সমাজের দখলে। ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেন তখন একেবারে খ্যাতির মধ্য গগনে। আর শুধু কলকাতাই নয়, বোম্বাই, দিল্লি, মাদ্রাজের মতো শহরগুলোতেও দাপিয়ে বক্তৃতা করে বেড়াচ্ছেন তিনি। খ্রিস্টান অনুরাগী কেশব সেনের অদ্ভুত বক্তৃতার টানে লেখাপড়া শেখা কম বয়সী ছেলের দল তাঁর কাছে ছুটে যাচ্ছে। মূর্তি পুজো আর হিন্দু ধর্মের যাবতীয় আচার বিচারকে নস্যাৎ করে উড়িয়ে দিচ্ছে তারা। শহর জুড়ে যেন বিদেশি আধুনিকতার ঢল নেমেছে। পুরনো যা কিছু ধ্যান ধারণা সব এক ফুঁয়ে যেন কোথায় উড়ে যাচ্ছে। এই আধুনিকতাকেই বড্ড ভয় পান বিধুভূষণ। কেশব সেনের ব্রাহ্ম সমাজের টান থেকে কেউ বাঁচতে পারেনি। তার অনাথনাথ যদি তাদের পাল্লায় পড়ে, কি করবেন তিনি? না, 3 বেলা সন্ধ্যা আহ্নিক করা জমিদার মশাই আর কিচ্ছুটি ভাবতে পারেন না। ছেলেটাকে লেখাপড়া শেখানোর স্বাদ তাঁরও 16 আনা ছিল, তবে আগে একটা বিয়ে দিয়ে দিতে হবে। অন্তত সংসারের দায়িত্বটা কাঁধে নিয়ে তবে শহরের পথে যাক অনাথ। বাল্যবন্ধু শশী শেখরের 14 বছরের মেয়ে মন্দাকিনীর সন্ধান পেতেই তাই আর দেরি করেননি বিধুভূষণ। অনাথ শরণের একান্ত অনিচ্ছা সত্ত্বেও মহামায়া গ্রামের জমিদার বাড়িতে সানাই বাজল। অনাথ কিন্তু লাল চেলি জড়ানো ভয়ে আর লজ্জার পুঁটলির বাইরে সেই কিশোরীকে তার স্ত্রী বলে মানতেই পারল না। একে তো বিয়েতে একান্ত অনিচ্ছে, তার ওপর শহরের স্বপ্ন, এই দুটো মিলে অনাথের মন তখন তোলপাড় হচ্ছে। তাই যে কটা দিন গ্রামে ছিল স্ত্রীকে সে দেখতেও চায়নি। তার শোবার ঘরের নতুন পালঙ্কে মন্দাকিনীর পাশে বাল্যবিধবা ননদ হরিমতির ঠাঁই হল। আর অনাথ শরণ পড়ে রইল তার পড়ার ঘরের চৌকিতে। মা আর বৌদির হাজারো অনুরোধেও বউয়ের ঘরে সে গেল না। তার কয়েকদিন পরেই কলকাতায় পাড়ি দিল অনাথ, আর নতুন বউ গেল তার বাপের বাড়ি। জমিদারির সেরেস্তার সজনীকান্তের মাধ্যমে কলকাতায় অনাথের থাকার জন্য একটা বাড়ি ঠিক করে দিলেন বিধুভূষণ। বিয়ে পড়তে শহরে এলো মহামায়া গ্রামের অনাথ শরণ। বাবু, এই যে বাড়ি এসে গেছে আমার 3 আনা। আরে দেবো দেবো, সব দেবো। আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? নেই নেই, আগে এই মালপত্রগুলো এগুলো বাড়িতে ঢোকাতে হবে তো। এসব কি আমার কাজ? আমি দিচ্ছি বাবু। হ্যাঁ নাও। আপনি ওদিকটা ধরেন। হ্যাঁ ঠিক আছে। আস্তে আস্তে দাঁড়ান, আমি না হয় একটু হাত লাগাচ্ছি। শোনো গাড়োয়ান, এই বাবু এসব পারবেন না। তুমি আমাকে বলো তো কি করতে হবে। আরে রে, কি কাণ্ড! আপনি আবার? আরে দাঁড়ান দাঁড়ান, আমি পারবো, ছাড়ুন ছাড়ুন, আমি পারবো এটা করতে। এখন নিজে হাতে অনেক কিছুই করতে হবে। শহরে নতুন বলে মনে হচ্ছে? মনে থাকে যেন, হাত পুড়িয়ে খেতেও হবে কিন্তু। আরে আপনার কাজকর্ম করার দিন পালাচ্ছে না, একটু সাহায্য করে গেলাম আর কি। বাবু বাবু বাবু, আমার পয়সাটা। হ্যাঁ হ্যাঁ, এই নাও। খুশি তো? বড়ি মেহরবানি বাবু। আরে ও কি, বাইরে কেন? ভেতরে আসুন না। তা আপনি বুঝি এখানেই থাকেন? হ্যাঁ, এই পাড়াতেই থাকি। আচ্ছা। আসলে সভার কাজ মিটিয়ে বাড়ি ফিরছিলাম, তখনই মালপত্তর নিয়ে আপনার হাঁসফাঁস অবস্থাটা দেখতে পেলাম। তা এই শহরে যে নতুন সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আগমনের হেতুটা? এই কলকাতা শহরে বিয়ে পড়তে বর্ধমানের মহামায়া গ্রাম থেকে এসেছি। আমি অনাথশরণ বন্দ্যোপাধ্যায়, জমিদার বিধুভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। আপনি? উরে বাবা, এ তো একেবারে জমিদার পুত্র যে। হ্যাঁ, আমি হেমন্ত কুমার সিংহ, কলেজে পড়াশোনা করি। তবে জমিদারি না থাকলেও ছোটখাটো কিছু সভা সমিতির দায়িত্ব নিতে হয় আমাকে। হ্যাঁ, সভা? কিসের সভা করেন আপনি? আরে বলবো, আপনিও সবই জানতে পারবেন।
তারা কিসের, এই তো এলেন সবে। শহরে পা দিয়েই প্রথম দিনই হেমন্তর কাছ থেকে ব্রাহ্মসভার কথা সবিস্তারে শুনে ফেলল অনাথশরণ। হেমন্তের সঙ্গে বেশ ভাবও হয়ে গেল তার। একই কলেজে ভর্তি হওয়া শুধু নয়, হেমন্তর হাত ধরে ব্রাহ্মসভার অধিবেশনেও গেল অনাথশরণ। আর বলা বাহুল্য, কয়েকদিনের মধ্যেই সে সভার সদস্যও হয়ে গেল অনাথ। বিধুভূষণ বন্দ্যোপাধ্যায় ঠিক যা যা ভয় পেয়েছিলেন, কলকাতা শহরে পা রেখেই তাঁর মেজ ছেলে সেগুলোই একের পর এক করে যেতে লাগল। সেদিন রবিবার, কলেজ নেই। ঘরে বসে বাড়ির একটা চিঠি পড়ছিল অনাথ। এমন সময় হন্তদন্ত হয়ে সেখানে এসে হাজির হয় হেমন্ত। কাজের লোক দরজা খুলে দিলে সে সোজা অনাথের পড়ার ঘরে গিয়ে দাঁড়ায়। এই যে অনাথ। কে? ও হেমন্ত। আরে ওঠো ওঠো, এক জায়গায় যেতে হবে। কোথায়? তা ছুটির দিনে এত মন দিয়ে কি পড়াশুনো করছো হে? না তেমন কিছু না, ওই বাড়ির চিঠি। যেমন এক মনে পড়ছিলে, আমি ভাবলাম তা বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ এমনিতে সব ঠিক, শুধু ওই হরিমতি আর মন্দাকিনী দুজনেরই নাকি বেজায় জ্বর, ম্যালেরিয়া বোধ হয়। তারা আবার কারা? ও হরিমতি হলো আমার ছোট বোন, 11 বছর বয়সে বিধবা হয়ে এখন আমাদের বাড়িতেই থাকে। আমার খুব নেওটা। আর মন্দাকিনী? মন্দাকিনী মন্দাকিনী ও কিছু না, ছাড়ো। আচ্ছা তুমি কি বলতে এসেছিলে জানো? আরে আগে তোমার কথাটা শেষ করো। মন্দাকিনী কে অনাথ? তোমার স্ত্রী? হ্যাঁ ওই রকমই আর কি। বাবা জোর করে বিয়ে দিয়েছিলেন। আরে ওকে তো আমি ঠিক করে চিনি না। তার মানে তোমার সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই, তাই তো? সম্পর্ক? কি বলছো ভায়া? ওর মুখটাই আমার ঠিক করে মনে নেই। কেন? সামনে থেকেই কোনোদিন দেখিনি। তার মানে মন্দাকিনী দেবী তোমার ভগিনী সমা, কে তাই তো? ভগিনী? আরে না না, তুমি বুঝতে পারোনি। আমার বোন তো হরিমতি, আর মন্দাকিনী হলো ধর্মমতে আমার বিবাহিতা স্ত্রী। তবে সেটা ওই নাম মাত্র বিয়ে। আরে ওই জন্যই তো বললাম। হ্যাঁ শোনো ভায়া, আমাদের কেশববাবু কি বলেন জানো? কি? স্ত্রী লোকেদের ছোট নজরে দেখলে সমাজের ভালো হয় না। তা তোমার বিবাহিতা স্ত্রীর সঙ্গে যদি দাম্পত্য সম্পর্ক নাই থাকে, তাহলে তাকে তাচ্ছিল্য করবে কেন? সে তোমার ভগিনী সমা, স্বামী হিসেবে তোমার কোনো দায় নেই, তবে তুমি তার বন্ধু হতেই পারো, কি তাই না? হ্যাঁ বন্ধু? হ্যাঁ ভাই, বন্ধু। তবে তোমাকেই বা দোষ দিই কি করে? চিরকালই তো লক্ষ্মীকে নারায়ণের পায়ের নিচে দাসী হিসেবে দেখে এসেছ, ফলে স্বামী স্ত্রী বললে তোমরা শুধু এই প্রভু আর দাসী বোঝো। দেখলে তো, তুমি শিক্ষিত ছেলে হয়েও মনটা কেমন সেকেলে। মন্দাকিনীকে ভগিনী বা বন্ধু কোনোটাই ভাবতে পারছো না। মানে ব্যাপারটা মানে তুমি ঠিকই বলছো, কিন্তু আরে কিন্তু আবার কি আছে হে? আরে শোনো শোনো, তোমাদের ওই পুতুল খেলার ঠাকুর ঘরে টরে যাওয়া বন্ধ করলেই দেখবে মাথাটা কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে। কেশববাবু কি বলেন জানো তো? কি বলেন যে, এ বাবা কটা বাজে, বড্ড দেরি হয়ে গেল হে। আরে ওঠো ওঠো, জামাটা গায়ে গলিয়ে নিয়ে আমার সঙ্গে চলো। আরে চলো এবার। কোথায় যাবো? আরে চলো চলো, যেতে যেতে সব বলছি। আচ্ছা আচ্ছা চলো। একটা এক্কা গাড়ি ভাড়া করে অনাথশরণকে নিয়ে বেডেন স্ট্রিটের দিকে চলল হেমন্ত। সেখানে কেশব সেনের এক অনুরাগীর বাড়িতে নাকি ব্রাহ্ম সমাজের সভা বসবে। সেই সভায় বক্তার তালিকায় হেমন্তের নামও আছে। নিজের বাগ্মিতা এই নতুন বন্ধুকে শোনানোর সুযোগ কি কখনো ছাড়ে কেউ? এইসব সভা সমিতিতে ব্রাহ্ম সমাজের নতুন সদস্যদের ধরে আনার কাজটা ভালোই সামলায় হেমন্ত। তার সঙ্গে সমিতির সেই ঘরে গুটি গুটি পায়ে হাজির হলো অনাথ। সভাও হলো। অনাথশরণ সেসব কতটা শুনল তা বলতে পারি না, তবে তার মনে তখন হেমন্তর সেই কথাটা
একেবারে ডালপালা মেলে ছড়িয়ে পড়েছে। মন্দাকিনী তার ভগিনী সমা। তাহলে তো স্বামিত্বের দায় থেকে সে মুক্ত। আর এই ভাবনাতেই অনাথ যে কতক্ষণ বিভোর ছিল কে জানে। হঠাৎ একটা সুমধুর পিয়ানোর আওয়াজ ভেসে এলো। চমকে উঠে অনাথ দেখল সেই অধিবেশনের ঘরে বসে পিয়ানো বাজাচ্ছে 18-19-এর এক তরুণী। মেম সাহেবদের মতো লেস দেওয়া সাদা পোশাক তার পরনে, কালো সিল্কের মতো এক ঢাল চুল পিঠের উপর ছড়িয়ে আছে। হাতের আঙুলগুলো যেন চাঁপার কলির মতো পিয়ানোর রেডের ওপর শিল্পীর তুলির মতো ওঠানামা করছে। টিকলো নাক, টানা ভুরু, গভীর দুটো চোখ, এক চিলতে চাঁদের মতো হাসিটা যেন ঠোঁটের কোণে ঝুলে আছে। মেয়েটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল অনাথ। মেয়েদের এমন সপ্রতিভ সহজ ভঙ্গি সে আগে কোনোদিনও দেখেনি তো। আধ ঘন্টার মতো পিয়ানো শোনানোর পরে সেদিনের মতো সভা শেষ হলো। এক বুক তৃষ্ণা নিয়ে বাইরে বেরিয়ে আসার মুখেই পিছন থেকে হেমন্ত তাকে ডাকল। ভাই অনাথ, একটু দাঁড়াও। নগেন্দ্রবালার সঙ্গে তোমার আলাপটা করিয়ে দিই। নগেন্দ্রবালা? ওই ঘরে আছে, এক্ষুনি আসছে। নগেন্দ্রবালা, শোন। আসছি। এই নগেন্দ্রবালা আমার পিস্তুত বোন, বলতে পারো আমাদের সমাজের এক রত্ন বিশেষ। আমি নগেন্দ্রবালা, দাদুর দেয়া নাম। বন্ধুরা আমায় ন্যাগি বলে ডাকে। নাকি? তা পিয়ানো শুনলেন? পিয়ানো মানে আমি মানে কি বলবো, আপনি কি যে বলি, ভীষণ ভালো লেগেছে, দারুণ। আরে তোমার বাজনা শুনে অনাথের এখনো ঘোর কাটেনি। দেখো, নিজের বোন বলে বলছি না, পিয়ানোটাও কিন্তু সত্যিই দারুণ বাজায়। সত্যি দারুণ। প্রত্যেক রবিবার ওর কলেজ ছুটি থাকে, তাই রবিবারের সভাগুলোতে ওকে ইন্ট্রোডিউস করিয়ে দেব। একটা করে পিয়ানোর মিউজিক শোনাবে। কে কেমন হবে সেটা বলো। তা তো বেশ হবে, খুব ভালো হবে। সামনের রবিবারের জন্য এখন থেকে নেমন্তন্ন করে রাখলাম আপনাকে। কি যেন নাম? অনাথ শরণ। আপনি অনাথ বলে ডাকতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অনাথ বাবু আসবেন কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। এই তো আমার সৌভাগ্য। ঠিক আছে, আসি তবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেদিন বাড়ি ফিরতে ফিরতে সারাক্ষণ নগেন্দ্রবালার কথা তার মনে পড়তে লাগলো। আবার কবে দেখা হবে, রোববার, সে যে কত দূর। এইসব ভাবনা ভাবতে ভাবতে সেই রাতে সে ঠিক করে ঘুমোতেও পারল না। ব্রাহ্ম সমাজের স্বাধীন চিন্তা আর নগেন্দ্রবালা, এই দুইয়ের টানে হেমন্ত কুমারকেই নিজের ইহকালের ফ্রেন্ড, ফিলোসফার আর গাইডের আসনে বসিয়ে দিল অনাথ। হেমন্ত যা বলে সে অক্ষরে অক্ষরে তাই মেনে চলে। এই রকম করে পাক্কা 3 মাসের মাথায় কলেজের ছুটিতে যখন গ্রামে ফিরল অনাথ, ততদিনে জমিদার বাড়ির রাধা মাধব সহ যাবতীয় আচার বিচারকে সে পুরোপুরি ত্যাগ করে ফেলেছে। কিন্তু জমিদার গিন্নি তো একথা জানেন না। তাই ছেলে ফেরার পরে বরাবরের মতো ঠাকুরের নির্মাল্য নিয়ে ছেলের মাথায় ঠেকাতে গেলেন তিনি। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, সকলের মঙ্গল করো ঠাকুর, ভালো রেখো সকল। নারায়ণ নারায়ণ, মঙ্গল করো ঠাকুর, আমার ছেলেটাকে তুমি একটু দেখো। ওরে ও খোকা, মাথাটা একটু নিচু কর না। এই তুলসী পাতাটা একটু ঠেকাই। মা প্লিজ, এতটা পথ ওই গরুর গাড়িতে ঢিকিয়ে ঢিকিয়ে আসতে আমার কোমর খুলে গেছে মা। এই এখন এসব পাতা টাতা রাখো, আগে একটু বিশ্রাম নি। কি বলিস রে, ঠাকুরের নির্মাল্য সবে সন্ধে দিলুম। শোন শোন বাবা, হাত মুখ ধুয়ে মন্দিরে গিয়ে রাধা মাধবকে একটা প্রণাম করে আয়। মা, ওসব তুমি করো মা, আমার আর পুতুল খেলার বয়স নেই। নিজের পড়ার ঘরের দিকে চলে গেল অনাথ।
ছেলের এমন আজব কথা শুনে হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন অনাথের মা। জমিদার মশাই যে কখন এসে পিছনে দাঁড়িয়েছেন জমিদার গিন্নি তা টেরও পাননি। ভাটার মতো চোখে স্ত্রীর দিকে একবার তাকিয়ে দুমদুম পা ফেলে নিজের ঘরে চলে গেলেন বিধুভূষণ বন্দ্যোপাধ্যায়। রাতের খাবারটা নিজের ঘরে বসেই খেল অনাথ। খাওয়ার শেষে মা আর বড় বৌদির হাজার অনুরোধ সত্ত্বেও কিছুতেই মন্দাকিনীর ঘরে সে গেল না। প্রাণের বন্ধু হেমন্তর কথাগুলো তার কানের ভেতর বাজছিল যে, মন্দাকিনী তোমার ভগ্নী সমা, কারো চাপেই নিজের সিদ্ধান্ত থেকে সরে এসো না যেন। জমিদার বাবুর মেজাজ আর বাড়ির নানান অশান্তির সঙ্গে যুদ্ধ করতে করতে একদিন আত্মহত্যার ভয় দেখিয়ে পালিয়েও গেল সে। অনেক খুঁজে পেতে গ্রামের শেষ মাথায় দিঘির পাশ থেকে তাকে যখন ধরে আনা হলো তখন জমিদার গিন্নির কান্নাকাটিতে অনাথশরণকে বকাবকি থেকে ক্ষান্ত দিল সকলে। অনাথ মহা আনন্দে নিজের পড়ার ঘর, বাড়ির বাগান, ছাদ আর সামনের মাঠে ঘোরাঘুরি করে দিন কাটাতে লাগলো। তবে হ্যাঁ, তার রোজ নামচার খবর জানিয়ে নিয়ম করে হেমন্তকে সে চিঠি পাঠাত। জবাবি পত্রে অনাথের ইতি কর্তব্য সম্পর্কে যাবতীয় নির্দেশ পাঠাত হেমন্ত কুমার। এর মধ্যে মন্দাকিনীর সঙ্গে তার যে একেবারেই দেখা হয়নি এমনটা নয়, কিন্তু তাকে দেখার সঙ্গে সঙ্গে মন্দাকিনীরও মাথায় 3 হাত কাপড়ের মতো ঘোমটা ঢাকা পড়ত। ফলে বউকে সে চিনেই উঠতে পারল না। এর মধ্যেই কলকাতা থেকে তার নামে একটা চিঠি এলো। আমার চিঠি? নিশ্চয়ই হেমন্ত। ঠিক। ভাই অনাথ, আশা করি কুশলে আছো। তোমাকে 2টি আনন্দের সংবাদ শোনাই। নগেন্দ্রবালা তোমার যথেষ্ট খোঁজ খবর নিয়ে থাকে। তুমি কবে আসবে সে কথা বারংবার জানতে চায়। বোধ করি সে তোমার প্রণয়ে পড়েছে। তোমার চোখে মুখেও যে দীপ্তি দেখেছিলাম তা ভোলার নয়। তবে তুমি বোধহয় ভগিনী মন্দাকিনীকে নিয়ে চিন্তান্বিত। তোমাকে আরও একটি সুসংবাদ দিই, ব্রাহ্ম সমাজের নূতন বিবাহ আইন লাগু হবে খুব শীঘ্রই। সেই আইনের ধারায় তুমি তোমার পুরাতন বিবাহটি বাতিল করে দিতে পারো, যাকে বলে বিবাহ বিচ্ছেদ। যদি তুমি এবং ভগিনী মন্দাকিনী দুজনেই রাজি থাকো তাহলে ভগিনীকে যে করেই হোক কলকাতায় নিয়ে এসো। আগে তাকে ব্রাহ্ম মতে দীক্ষিত করা হবে, তারপর বিবাহ বিচ্ছেদ সম্ভব হবে। ভগিনীর কোনো অমর্যাদা হবে না, তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তোলার ভার আমি নেব। এখানেই সমস্ত বন্দোবস্ত করা যাবে। এখন তোমার কি মত সত্তর জানিও। ইতি তোমার একান্ত শরীর হেমন্ত কুমার সিংহ। কি আশ্চর্য কাণ্ড দেখো, এ যে মেঘ না চাইতে জল। মন্দাকিনীকে একবার কলকাতায় নিয়ে যেতে পারলেই আমার মুক্তি। হে সর্বশক্তিমান, আমাকে শক্তি দাও। মন্দাকিনীকে যেন কলকাতায় নিয়ে যেতে পারি, যেভাবেই হোক। কি? মন্দামাকে কলকাতায় নিয়ে যাবে এই উজবুকটা? ও নিজে যেখানে যাবে যাক, আমার বাড়ির বউ এখানেই থাকবে, সে কোথাও যাবে না। শোনো না, তুমি কেন অমত করছো বলো তো? এতদিনে ছেলের যখন বউয়ের দিকে একটু মতি ফিরেছে, নিজেরা সংসার করতে চাইছে, তুমি তখন বাধা দিচ্ছ কেন বলো তো? হ্যাঁ, তোমার মতিভ্রম হয়ে গেছে গিন্নি। নিজের ছেলেকে এতদিনেও চিনতে পারোনি? যে ছেলে তার বউয়ের ছায়াটা পর্যন্ত মারায় না, সে কিনা সংসার করবে। ওই নচ্ছারটাকে তুমি বিশ্বাস করলেও আমি করি না। ও যেখানে পারে দূর হয়ে যাক, মন্দাকিনী কোথাও যাবে না। এ আমার শেষ কথা, এর যেন কোনো অন্যথা না হয়। আরে শোনো না, কি রোগচটা মানুষ রে বাবু। এই বাড়ি থেকে যে মন্দাকিনীকে নিয়ে যাওয়া যাবে না সে কথা খুব ভালো করেই বুঝে গেল অনাথ। এখন ভরসা মন্দাকিনী নিজে। সে যদি স্বেচ্ছায় অনাথের সঙ্গে বেরিয়ে যায়
তাহলে তার কাজটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু মন্দাকিনীকে সে পাবে কোথায়? আজ পর্যন্ত হাজারো সাধাসাধিতেও সে তো স্ত্রীর ঘরে পাও রাখেনি। এখন কি করেই বা সেই ঘরে যাবে সে? ভেবে ভেবে হয়রান হয়ে উঠল অনাথ। না না না, এইভাবে হবে না, সে কিছুতেই যেতে পারবে না। বরং মন্দাকেই যদি কোনোভাবে তার ঘরে ডাকিয়ে আনা যায়। সুযোগের অপেক্ষায় রইল অনাথ। সুযোগ পেয়েও গেল। সেদিন সকাল সকাল জমিদারবাবু মামলার কাজে বেরিয়ে গেছেন। কি একটা ব্রত উপলক্ষে বড় বউকে নিয়ে অনাথের মা গেছেন পাশের গ্রামের মন্দিরে পুজো দিতে। এই খবর পেয়েই ঘরে এসে একটা কাগজে খসখস করে 2 লাইন লিখে কাগজটাকে দলা পাকিয়ে মুড়ে পকেটে নিল সে। তারপরে বাড়ির ভেতরকার বারান্দার দিকে চলল অনাথ। ভেতরের বারান্দায় পা দিয়ে কাউকেই কোথাও দেখতে পেল না অনাথ। এক এক করে ঘর পার হয়ে ভাঁড়ারের দিকে এগোলো সে। হ্যাঁ, ঠিক যা ভেবেছে তাই। সেখানেই মেঝেতে বঁটি পেতে বসে কুটনো কুটছে মন্দাকিনী। নারায়ণের ভোগের কুটনোটা সেই কুটে। কপালে তার বিন্দু বিন্দু ঘাম, আঁচলটা গলায় জড়ানো। এক মনেই কুটনো কুটছে সে। অনাথকে দেখতেই পেল না। অনাথ সেখানে দাঁড়িয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইল। বিয়ের পর মন্দাকে এই প্রথম দেখছে সে। বাইরে হঠাৎ কিসের আওয়াজ পেয়ে মুখ তুলে তাকালো মন্দা। আর তখনই অনাথের সঙ্গে চোখাচোখি হলো তার। বুটির সামনে থেকে ছিটকে উঠে আধ হাত ঘোমটা দিয়ে জানলার কাছে সরে গেল মন্দা। আর তখনই সেই ঘরে ঢুকে দলা পাকানো কাগজটা মন্দার পায়ের কাছে ছুঁড়ে দিয়ে সরে এলো অনাথ। এদিক ওদিক তাকিয়ে কাগজটা তুলে নিল মন্দা। দরজাটা বন্ধ করে কাগজটা খুলল। 1 বার, 2 বার, 3 বার, বারবার সেখানে পড়তে লাগলো সে। তারপর গলবস্ত্র হয়ে নারায়ণের উদ্দেশ্যে প্রণাম জানালো। আজ তার জীবনের শ্রেষ্ঠ দিন। বিয়ের পর এই প্রথম স্বামীর কাছ থেকে সে সম্ভাষণ পেল। এই আনন্দ সে রাখবে কোথায়? নিজেই তো জানে না মন্দা। মনে মনে কত কি যে ভাবছিল সে। হঠাৎ বন্ধ দরজার বাইরে গুম গুম শব্দ। তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিল মন্দাকিনী। বিস্ময়ে চোখ গোল গোল করে বাইরে দাঁড়িয়ে আছে তার প্রাণের সই হরিমতি। তোর কি হলো রে বউ? সাত সকালে দরজা বন্ধ করে বসে আছিস? কি আবার হবে? কিছু হয়নি ঠাকুরছি। কিছু তো একটা হয়েছে। আমাকে লুকোচ্ছিস কেন? বল না। আচ্ছা দিব্যি দিচ্ছি, কাউকে বলবো না। বল না রে বউ, বল না। তোমার দাদা এসেছিলেন। একটা চিঠি দিয়ে গেছেন। বলিস কি রে? দেখ, আমি সেই কবেই বলেছিলুম। ওগো, এবার ছোটটার মন পাল্টেছে। তোমরা জোর করে ওকে বউয়ের ঘরে নিয়ে যাও। তা আমার কথা কেউ শুনলে তো? হ্যাঁ রে বউ, কি লিখেছে রে? আজ রাত 12টায় সকলে ঘুমিয়ে পড়লে তার ঘরে একবার যেতে লিখেছেন। বলিস কি রে বউ? ওরে এত আনন্দ আমি রাখবো কোথায়? শোন, আজ রাতে তোকে চমৎকার করে সাজিয়ে দেবো। দেখিস, ছোটটা একেবারে হাঁ হয়ে যাবে, চোখ ফেরাতেই পারবে না। ঠাকুরছি, তুমিও না? আমার ভয় করছে ঠাকুরছি। ওই দেখো, এমন সুখের দিনেও কিসের ভয় রে তোর? কেউ যদি দেখে ফেলে, যদি ধরা পড়ে যায়? অলসই, ধরা না পড়লে আর প্রেম করি কি করে বল ভাই? তোরও যেমন কথা, যাবি তো নিজের স্বামীর কাছে, পরপুরুষের কাছে যাচ্ছিস নাকি লো? ঘড়ির কাঁটা রাত 12টার ঘরে পৌঁছলে মন্দাকিনীর হাত ধরে চুপি চুপি বাইরে এলো হরিমতি।
টানা বারান্দাটা একেবারে নির্জন, শুধু তাদের দুজনের ছায়া পড়েছে, আর কেউ কোথাও জেগে নেই। মন্দাকিনীকে অনাথের ঘরের সামনে পৌঁছে দিয়ে চুপি চুপি সেখান থেকে সরে গেল হরিমতি। অনাথের ঘরের দরজাটা ভেজানোই ছিল। আলতো হাতে দরজা খুলে ভেতরে এলো মন্দাকিনী। ঘরে একটা হ্যারিকেন নিভু নিভু আঁচে জ্বলছে। টেবিলের ওপর বইয়ের স্তূপ। বিছানায় শুয়ে গভীর ঘুমে তলিয়ে আছে অনাথ। মাথার দিকে জানলাটা খোলা, সেই জানলা দিয়ে তার মুখের ওপর জ্যোৎস্নার আলো এসে পড়েছে। চাঁদের আলোয় সেই ঘুমন্ত মুখখানা অনেকক্ষণ ধরে দেখল মন্দা। এভাবে কখনো তো সে দেখেনি। দেখতে দেখতে ভাবতে লাগলো, বাহ, এ মুখখানা তো বড় সুন্দর, বড় নিষ্পাপ। এমন মুখ আর একটিও নেই। ঘুমন্ত অনাথকে না জাগিয়ে পা টিপে টিপে তার পায়ের কাছে এসে বসল মন্দাকিনী। স্বামীর পায়ে হাত বোলাতে লাগলো সে। সেই কোমল হাতের স্পর্শে আরো গভীর ঘুমে তলিয়ে গেল অনাথ। একসময় সেখানেই গুটিসুটি হয়ে মন্দাকিনী নিজেও শুয়ে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ যে এভাবে কাটলো কে জানে। ঘুমের ঘরে পা ছড়াতে গিয়ে নরম শরীরের স্পর্শ পেল অনাথ। তাড়াতাড়ি উঠে বসল সে। ভালো করে দু চোখ রোগড়ে সে দেখল তার পায়ের গোড়ায় শুয়ে ঘুমে নিথর হয়ে আছে মন্দাকিনী। পূর্ণিমার চাঁদের আলো এসে তার মুখখানায় যেন ঢেউ তুলেছে। ঘুমের মধ্যেই তার ঠোঁট দুটো একবার কেঁপে উঠল। বুঝি স্বপ্ন দেখছে সে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে অনাথ। কোথায় লাগে নগেন্দ্রবালা? এ মুখখানা যে পৃথিবীর সব থেকে সুন্দর মুখ, আর সে কিনা এমন মুখের দিকে তাকিয়েও দেখেনি। মনে মনে চমকে উঠল অনাথ। চাঁদের আলো পাছে কোনো অঘটন ঘটিয়ে ফেলে, এই ভয়ে তাড়াতাড়ি সে হ্যারিকেনের আগুনটাকে বাড়িয়ে দিল। উজ্জ্বল আলোয় ঘুম ভেঙে গেল মন্দার। মাথায় কাপড় দিয়ে তাড়াতাড়ি উঠে বসল সে। মন্দাকিনী, তোমাকে কেন ডেকেছি জানো? না। আমার সঙ্গে তোমাকে কলকাতা যেতে হবে, কিন্তু কিন্তু বাড়ির কাউকে জানানো যাবে না, বুঝলে? তুমি তুমি রাজি আছো তো? দেখো, বাবা মায়ের অজান্তে আমার সঙ্গে চলে যেতে পারবে তো? হ্যাঁ। কেন? বাড়িতে জানিয়ে মা বাবার আশীর্বাদ নিতে আপত্তি কিসের? আরে আপত্তি আমার নেই, আপত্তি তো তাঁদের। তোমাকে তারা আমার সঙ্গে যেতে দেবেন না। আমার মতো তুমিও ব্রাহ্ম হয়ে যাও, সেটা ওদের পছন্দ নয়। কলকাতায় গেলেই ব্রাহ্ম হতে হবে? না, তা ঠিক নয়। আসলে কি জানো, ব্রাহ্ম হলে তুমি আরো বেশি করে লেখাপড়া শিখতে পারবে, গাড়ি ঘোড়া চড়তে পারবে, তোমার কোনো বাধা থাকবে না। বেশ তো, তুমি আমাকে পড়াও। আমি? না না, আমি পড়াবো না। তোমাকে মেয়েদের হস্টেলে থেকে পড়াশোনা করতে হবে। না, তোমার কাছে ছাড়া আমি আমি আর কোথাও থাকবো না। আমাদের ঘরে নারায়ণ আছেন, তার পুজো না করে জল খাই না। আমি আমি ব্রাহ্মটাম্য হতে পারবো না। কিন্তু মন্দা, এভাবে তো চলতে পারে না। কেন? তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করিনি। তাছাড়া দেখো, আমাদের কোনো সম্পর্কও নেই, কোনো টানও নেই। তুমি আমার কাছে মানে বোনের মতো। মা, ছি, কি অলক্ষণের কথা! তুমি কি এতদিনে ওই কথাটা বুঝতে পারোনি? বিলক্ষণ বুঝেছি। দেখো মন্দা, এভাবে অপরিচিতের মতো থেকে কার কি লাভ হবে বলো? তার চেয়ে আমার সঙ্গে কলকাতায় গিয়ে ব্রাহ্ম হলে আমাদের বিবাহ বিচ্ছেদ হতে পারে। কি? তখন তুমি স্বাধীন, যাকে খুশি বিয়ে করতে পারবে। আর আমিও। তুমিও কি? মানে বলছি যে আমিও এই বন্ধন থেকে মুক্ত হয়ে গেলে অন্য কাউকে বিয়ে করব। আসলে আমি অন্য একটি মেয়েকে ভালোবাসি, বুঝলে?
আরে আরে, এই দেখো, কাঁদছো কেন? আচ্ছা মন্দাকিনী, তোমার সঙ্গে আমার তো কোনো সম্পর্কই নেই, তুমি তো জানো, তাই না? আমাদের তো বিয়ে হয়ে গেছে। যদি সত্যি তোমাকে ভালোবাসতাম তাহলে কি এভাবে সরে থাকতাম? তুমিই বলো। রাত 3টে বেজে গেল, আমি এবার চাই। তোমার মনের কথা আমাকে খুলে বলো মন্দা। আমার এখন মাথা ঠিক নেই। তাহলে কাল রাত্রে আবার এসো। চেষ্টা করব। পরদিন সকালে অনাথের যখন ঘুম ভাঙল তখন বেশ বেলা হয়েছে। বিছানায় খানিকটা থম হয়ে বসে রইল সে। মনটা বড় গুম হয়ে আছে তার। মন্দাকিনীর দু চোখের টলটলে জলটা তার মনে যেন কাঁটার মতো বেঁধে রয়েছে। মুখ হাত ধুয়ে কাউকে কিচ্ছুটে না বলে গ্রামের সব থেকে বড় নদীটার পাড়ে এসে দাঁড়িয়ে রইল অনাথ। মন খারাপ থাকলে সে এখানেই আসে। আচমকা চোখে পড়ল তাদের কর্মচারী মাখন সর্দার উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে তার দিকেই আসছে। তাকে ডাকতে আসছে নাকি? কিন্তু এমনভাবে ছুটছে কেন? একটু কাছে আসতেই অনাথ তাকে জিজ্ঞাসা করল, এই মাখন, কি হয়েছে রে? অমন করে ছুটছিস কেন? সাপে কেটেছে গো বাবু, সাপে। হ্যাঁ, গুনিন ধরতে যাচ্ছি। হ্যাঁ, সাপ? অনাথের বুকটা ধক করে উঠল। মন্দার কিছু হলো না তো? ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে ফিরল সে। বাড়িতে ঢোকার মুখেই পুকুর ঘাটের সামনে মন্দা আর হরিমতিকে একসঙ্গে দেখতে পেয়ে তার বুক ঠেলে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। কিন্তু সাপে কাটল কাকে? বাগানের মালির কাছে খবর পেল মাখনের বউকেই সাপে কেটেছে। খবরটা শুনেই মাখনের বাড়ির দিকে চলল অনাথ। তার টালির বাড়ি পর্যন্ত যেতে হলো না অনাথকে। দূর থেকেই শুনতে পেল বুক ফাটিয়ে কাঁদছে মাখন। তার বাড়ির দরজায় এসে থমকে দাঁড়িয়ে পড়ল অনাথ। মৃতা বউয়ের মাথাটা কোলে নিয়ে গরিব অশিক্ষিত মানুষটা ডুকরে ডুকরে বিলাপ করে চলেছে। বিহ্বল হয়ে তাকিয়ে থাকে অনাথ। একজন গ্রাম্য অশিক্ষিত মানুষের মনেও এতখানি ভালোবাসা জমা থাকে। ইচ্ছে করল হেমন্তকে ডেকে এনে দেখায়। তার ব্রাহ্ম সমাজ নাকি তাকে শিখিয়েছে পূর্ব রাগ নেই যেখানে সেই মন্ত্র পড়া বিয়েতে কোনো ভালোবাসাই জন্মায় না। বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অনাথের। ধীর পায়ে বাড়ি ফিরে আসে সে। ঘরে ঢুকে দেখল হেমন্তর একখানা চিঠি এসেছে। খামটা হাতে নিয়ে নাড়াচাড়া করে টেবিলে রেখে দিল সেটা। খুলতে ইচ্ছে হলো না তার। আজ তার কিছুই ইচ্ছে করছে না। নিজের ঘরে চুপটি করে পড়ে রইল অনাথ। সন্ধে তখন হয় এমন সময় তার বছর 6 ভাইপো ছুটে এসে অনাথের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে আবার দৌড়ে পালিয়ে গেল। খামের মধ্যে একটা চিঠি, মন্দাকিনীর হাতে লেখা মাত্র 2 লাইন। প্রিয়তম এসো, তুমি আমায় যেখানে লইয়া যাইবে আমি সেখানেই যাইতে প্রস্তুত আছি। যেদিন যে সময় বলিবে আমি তোমার অনুগামিনী হইব। আজ রাত্রে সাক্ষাৎ করিতে পারিব না। চরণাশ্রিতা দাসী শ্রীমতী মন্দাকিনী দেবী। যেতে প্রস্তুত মানেটা কি? তাহলে মন্দাও বিবাহ বিচ্ছেদ চাইছে? আমাকে সে ভালোবাসে না? হ্যাঁ, তাই হবে। না হলে সে তো জানেই যে কেন তাকে কলকাতায় নিয়ে যাচ্ছি। তাহলে প্রিয়তমেশু লিখল কেন? বুঝেছি, ওটা একটা কথার কথা। মন্দার মনে আমি নেই। বেশ, আর দেরি নয়, কালই রওনা হব।
একটা মিছেই দিন নষ্ট করে ফেললাম। আমি আমি নগেন্দ্রবালাকেই চাই। হেমন্ত ঠিকই বলেছিল। নগেন্দ্রবালার মানসী প্রতিমাকেই বুকে আঁকড়ে ধরে মন্দাকিনীকে ভুলতে চেষ্টা করল অনাথ শরণ। কোন পথে কলকাতায় যাবে শুয়ে শুয়ে বেশ ভালো করে ভেবে নিল সে। 2 ক্রোশ দূরের রতনপুর পর্যন্ত পায়ে হেঁটেই যাবে ঠিক করল। তারপর গরুর গাড়ি ধরে পান্ডুয়া গিয়ে নামবে। একটু বেশি ঘুর হবে তা হোক, ওই পথে গেলে তাকে গ্রামের কারোর মুখোমুখি পড়তে হবে না। তাদের এলাকার লোকজন ও পথে বড় একটা যায় না। পরদিন সকালে তার সেই খুদে ভাইপোর হাত দিয়ে মন্দাকিনীর কাছে বার্তা পাঠালো অনাথ। আজ রাত 12টাতে রওনা হবে তারা। সঙ্গে একটা শাড়ি ছাড়া আর কিচ্ছু নিতে হবে না। ভারী পুঁটলি হলে বইবে কে? একে রাত দুপুরের অন্ধকার রাস্তা, তার উপর সঙ্গে আবার মহিলা। এমনিতেই ঝুঁকি কিছু কম নয়, কিন্তু এছাড়া আর তো কোনো উপায়ও নেই তার। বাবা মায়ের অজান্তেই বউকে নিয়ে পালালো অনাথ শরণ। মহামায়া গ্রাম থেকে পান্ডুয়া প্রায় 13 ক্রোশ দূর। কিছুটা পায়ে হেঁটে গেল আর বাকি পথটা পেরোলো ক্যাঁচড় কোঁচড় করে গরুর গাড়িতে। রোদে আর তাতে পুড়তে পুড়তে পাক্কা 1.5 দিন পরে পান্ডুয়াতে পৌঁছল তারা। গরুর গাড়ি থেকে একটা টিমটিমে গ্রাম্য দোকানের সামনে মন্দাকিনীকে নিয়ে নামলো অনাথ। বাবুজি, আসুন 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 আসুন। তা এখানে নতুন বুঝি? এই দোকান ঘরটা আমার, এখানে থাকার জায়গাও আছে। দিদিমণিকে নিয়ে ভেতরে এসে বসুন না। তা মন্দ বলনি। 1.5 দিন ধরে গরুর গাড়িতে আসছি, হাড়গোড়গুলো আর আস্ত নেই। চলো চলো ভেতরেই যাই। আসুন 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 বাবুজি, আসুন আসুন। আরে এই টপরি, দিদিমণিকে ভেতরে নিয়ে যা। টপরি নামের একটা কাজের মেয়ে একটা চট দিয়ে আড়াল করা ঘরে এনে মন্দাকে বসালো। সঙ্গে সঙ্গে রান্নার জোগাড়ও হয়ে গেল। রোদে তেতে পুড়ে তাদের শরীরে আর চোখে মুখে তখন যেন আগুন জ্বলছে। সামনেই একটা টলটলে পুকুর দেখে স্নান করে এলো অনাথ। রান্না সেরে পুকুরে আকণ্ঠ ডুব দিয়ে ভিজে কাপড় গায়ে জড়িয়ে অনাথকে ভাত বেড়ে দিতে এলো মন্দা। খেয়ে উঠে কলকাতা ট্রেনের খবর নেওয়ার জন্য স্টেশনে গেল অনাথ। খানিকক্ষণ পরে ফিরে এসে দেখল মন্দার ভাতের থালা যেমনকার তেমনই পড়ে আছে, সে সেখানে নেই। মন্দা, মন্দা। ও বাবু, আপনি ফিরে এসেছেন? দিদিমণি খায়নি, দিদিমণির খুব জ্বর। আমি মাথায় জল পট্টি দিচ্ছি। সে কি, কোথায়? এই যে এই পানে আসুন, বেহুশ হয়ে আছেন তিনি। চলো চলো চলো, আসুন আসুন আসুন। টপরির সঙ্গে হন্তদন্ত হয়ে ওই চট ঢাকা ঘরে এসে অনাথ দেখতে পেল সত্যি একটা চৌকির ওপরে বেহুশ হয়ে পড়ে রয়েছে মন্দাকিনী। তার মানে গরুর গাড়িতেই তার জ্বর এসেছিল। অনাথকে কিছু বলেনি সে। এতটা ধকল সইতে না পেরে এখন অজ্ঞান হয়ে গেছে। অসহায়ের মতো সাহায্যের আশায় আশেপাশে তাকাতে লাগলো অনাথ। টপরির মুখ থেকে সব খবর শুনে হন্তদন্ত হয়ে সেই দোকানে এসে বলল, আপনি ভাববেন না বাবুজি, এখানে একজন বুড়ো ডাক্তার আছে, তার বেশ নাম ডাক। আমি তাকে এক্ষুনি ডেকে আনছি। ডাক্তার সত্যি আছে? তাহলে তো বেঁচে যাই। দোকানিটি করিত কর্মা। ডাক্তারকে একেবারে সঙ্গে নিয়েই সে এলো। কোথায় দেখি? ডাক্তার পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন যে রোদ আর গরমটা খুব বেশি রকম লেগে গিয়েই জ্বরে এমন বেহুশ হয়ে পড়েছে মন্দা। এ জ্বর ভোগাবে। ভয় পেয়ে সেই স্যাঁতস্যাঁতে দোকান ঘর থেকে ওদের নিজের বাড়িতে তুলে নিয়ে এলেন ডাক্তারবাবু। চলো, এখানে থাকাটা ঠিক হবে না। এক টানা জলপটি, ফিডিং কাপে করে কোনো রকমে দুধ আর ওষুধ খাওয়ানো, এইভাবেই কেটে গেল টানা 3টে দিন।
3 দিন পরে ধীরে ধীরে চোখ খুলল মন্দাকিনী। দেখল তার পায়ের কাছে বসে আছে অনাথ। ক্লান্ত স্বরে বলল, এ কি তুমি আমার পায়ের কাছে বসে আছো কেন? আমি কোথায়? মন্দা, মন্দা, কেমন আছো তুমি? তোমাকে যে আবার ফিরে পাবো সে আশাই ছেড়ে দিয়েছিলাম। আমার কি হয়েছে? 3 দিন ধরে তুমি জ্বরে বেহুঁশ হয়ে আছো। ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন। এই যে ডাক্তারবাবু, আসুন আসুন। তা কেমন আছো মা জননী? ভালো আছো তো? দেখি একবার, দেখি, এই তো। ডাক্তারবাবু, আজ এতদিন পর মন্দা চোখ খুলেছে, কথা বলছে। সবই আপনার ওষুধের গুণ ডাক্তারবাবু। শুধু আমার ওষুধ নয়, এই যে মা জননী, তোমার স্বামীটি যে কি সেবাটাই না করলো কি বলবো। আরে পুরুষ মানুষকে এমন সেবা করতে দেখিনি মা। দেখো, রোজ দুবেলা এসে তোমাকে তো দেখে যাই আমি। তো আজ 3 দিন হয়ে গেল তোমার স্বামী ঠায় তোমার পায়ের গোড়ায় জেগে বসে রয়েছে। হ্যাঁ, এই জীবনে এটাও দেখা বাকি ছিল মা। হ্যাঁ, এমন স্বামী না থাকলে তুমি প্রাণে বাঁচতে না, এই আমি হলফ করে বলতে পারি। এখন আমি তবে যাই মা। হ্যাঁ, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এবার তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, কেমন? হ্যাঁ, আসি আসি আসি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ডাক্তারবাবু। আরে না 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 না, ভগবান আছেন, তিনি সব ঠিক করে দিয়েছেন। যাক, ভালো থেকো মা। হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ, চললাম। হ্যাঁ, আচ্ছা, আসছি। শোনো। হ্যাঁ মন্দা, বলো, কিছু খাবে? আমাকে বাঁচালে কেন? আমি যে মরতে চাই। এ কি বলছো মন্দা? ছি ছি, এ কি কথা? আমার বেঁচে কি হবে বলতে পারো? মন্দা, আমাকে তোমার জীবন থেকে তো সরিয়েই দিতে চাও। মন্দা, সরেই তো যাচ্ছিলাম, তাহলে আবার ফেরালে কেন? মন্দা, মন্দা, ওসব কথা থাক না, তুমি আরেকটু সুস্থ হয়ে ওঠো। আরো 2 দিন এইভাবেই কেটে গেল। এবার মন্দার জ্বরটা সম্পূর্ণরূপে ছেড়ে গেল তাকে। সব দেখে বুঝে ডাক্তারবাবু অত্যন্ত খুশি। ঠিক হলো আরো 2 দিন সেখানে কাটিয়ে তারপর মন্দাকিনীকে নিয়ে কলকাতায় যাবে অনাথ। কিন্তু সেদিন বিকেল থেকে অনাথের দেখা পাওয়া গেল না। সন্ধ্যের পর কোথা থেকে যেন একটা ফিরল সে। একটু বিশ্রাম নেওয়ার পরে স্বামীর পাশে বসে মন্দাকিনী জিজ্ঞাসা করল, কলকাতার ট্রেন কখন জেনে এলে বুঝি? কলকাতা কেন? বারে, আমাকে নিয়ে কলকাতা যাবে না? আমাকে বিচ্ছেদ দিয়ে সেই যাকে ভালোবাসো তাকে বিয়ে করবে না? তুমি বুঝি আরেকটা বিয়ে করতে চাও? চাই তো, তবে আগে তুমি করবে, তারপর আমি। বলো না গো, কবে কলকাতায় যাবে? কলকাতায় এখন আর যাব না মন্দা, আগে তোমাকে নিয়ে মহামায়াতে ফিরব। তবে এক গরুর গাড়িতে নয়, কথা দিলাম। অন্য কিভাবে ফেরা যায় আজ সারাটা দিন সেটাই দেখতে দেখতে কেটে গেল। সে কি গো, আর তোমার সেই ভালোবাসা, তার কি হবে? পকেট থেকে একটা চিঠি বার করে অনাথ। ডাক্তারবাবুর ঠিকানায় পাঠানো হেমন্ত কুমারের চিঠি। সেখানে নগেন্দ্রবালার বিয়ের খবর জানিয়ে হেমন্ত লিখেছে যে গত 2 বছর ধরে শরৎ নামের একটি ব্রাহ্ম যুবককে ভালোবাসত তার বোন। সে কথাটা হেমন্ত জানত না। অনাথের প্রতি তার কোনো প্রণয় ছিল না, শুধুই বন্ধুত্ব। হেমন্তর বুঝতে ভুল হয়েছিল। সবটা শুনে মন্দাকিনী অভিমানী স্বরে বলল, ও তাই বুঝি আর কলকাতায় ফেরার মন নেই?
একটু ভুল বললে মন্দা। যেদিন থেকে তোমার মুখে চাঁদের আলো এসে পড়েছিল সেদিন থেকেই আর কলকাতায় ফেরার মন নেই। কিন্তু তুমি কি আমায় মেনে নিতে পারবে? না পারলে কি ঠাকুরঝির কথাটা শুনে এত বড় একটা রোগ পাথাই? ঠাকুরঝি মানে হরিমতি? কি বলেছিল সে? বুঝলাম না তো। আমি বেশিক্ষণ রোদ্দুরে থাকতে পারি না। রোদের তাপ লাগলেই আমার জ্বর হয়। তুমি তো আমার কিছুই জানো না। ঠাকুরঝি জানে। সেই আমাকে তোমার সঙ্গে গরুর গাড়িতে রোদ্দুরে এতটা পথ আসার জন্য জোর করেছিল। আমার সত্যিই যদি তেমন কিছু হয় তাহলে তুমি আর আমাকে ফেলে যেতে পারবে না। মন্দা, এটা সে জানতো। কি বলছো? তুমি তো মরতে বসেছিলে। নতুন করে বেঁচে ওঠার জন্য শেষ একটা চেষ্টা করব না? মন্দাকিনী, শুনলেন আজকের গল্প ফিরে পাওয়া। আজকের প্রশ্ন, বেশি রোদ্দুর লাগলে মন্দাকিনীর কি হতো? প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম এই নটার গল্প চ্যানেলেই ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের আনন্দমঠ দ্বিতীয় পর্বের প্রশ্ন ছিল, সত্যানন্দকে চিকিৎসক কোথায় নিয়ে গেলেন? প্রথম 7 জন সঠিক উত্তরদাতা হলেন ভাগ্যদেবী, শতাব্দী দাস, বাপ্পা দাস, কমলা ভান্ডারী, প্রতাপ ঘোষ, সুদীপ দে ও শেখ সাহিল। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।